দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যেটি আমরা আলোচনা শুরু করেছিলাম, তার আজ 11 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। 10ম অধ্যায়ে আমরা দেখেছিলাম যে শঙ্কর একটি গুহাতে প্রবেশ করবে আলভারেজের মৃত্যুর পর, সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে। একটি টর্চ নিয়ে সে প্রবেশ করবে কোনো রকম ব্যাটারি ছাড়া, তো যার ফলেই সে সম্পূর্ণভাবে ভেতরে গিয়ে অন্ধ হয়ে যাবে, মানে টর্চের ব্যাটারি তো শেষ। এদিকে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে না, যার ফলে সে অন্ধের মতো হয়ে যাবে এবং বের হওয়ার রাস্তা খুঁজে না পেয়ে সে প্রায় উন্মাদ হয়ে যাবে এবং একটি জায়গায় সে অচৈতন্যভাবে ঘুমিয়ে পড়বে। এটি হলো 10 অধ্যায়ের আলোচনা ছিল। এবার আমরা নতুনভাবে 11 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। শঙ্কর একটু অচৈতন্যভাবেই হয়তো পড়ে থাকবে, কিংবা হয়তো তার ঘুমিয়েই যাবে, কিন্তু ঘুম যখন ভাঙবে তখন 12টা বাজে। মনে হয় শঙ্করের যে রাত 12টাই হবে। এবার সে উঠে চলতে শুরু করলো, কিন্তু চলতে চলতেই হঠাৎ একটি জায়গায় তার সামনে রাস্তায় একদম সামনে পথ আটকে একটি আড়াআড়ি ভাবে দেওয়াল পড়ল। হঠাৎ সে কান খাড়া করে শুনল কোথাও যেন একটা জলের শব্দ সে পাচ্ছে না, জলের কুলুকুলু শব্দ, বয়ে যাওয়ার স্রোত। তখন সে সেই প্রাচীরটির মধ্যে ভালো করে কান দিয়ে পেতে শুনল জলের আওয়াজটি হচ্ছে প্রাচীরের ওপারে। দেওয়াল ফুঁড়ে ওপারে যাওয়া যাবে কিনা সেটি লক্ষ্য করলে সে দেখতে পেল দেওয়ালের ওপারে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই, শুধুমাত্র নিচু হয়ে একটা প্রাকৃতিক রন্ধ্র বা একটা ছোট্ট একটি ফুটো রয়েছে, সেটি অনেক নিচে। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে শঙ্কর ওপারে যখন হাত দিল, হাত গিয়ে ঠেকলো ঠান্ডা জলের ভেতর। তারপর কোনো কষ্টে মষ্টে সে ওপারে যখন পৌঁছতে পারল, পৌঁছে গিয়ে আগে সে প্রাণ ভরে সেই ঠান্ডা জল পান করলো। তারপর লক্ষ্য করলো নির্ঝরণী বা নদীটা কোন দিকে যাচ্ছে, কারণ নদী সবসময় ভেতর থেকে বাইরের দিকেই প্রবহমান হবে। তো সেই নদীটা কোন দিকে যাচ্ছে তার গতিপথ শঙ্কর লক্ষ্য করলো। টর্চ নিভিয়ে সেই নদীর ধার দিয়ে যেতে যেতে সে অনেকটা পথ চলে গেল, একবার ডাইনে একবার বাঁয়ে, এভাবে সে চলতে থাকলো নদীকে ধরেই। এখানে কিছুটা এসে সে আবার দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। সে দেখতে পেল নদীটা 4-5টা মাথা দিয়ে অন্যদিকে চলে গেছে, মানে 4-5টা ধারায় বিভক্ত হয়ে গেছে। শঙ্কর আর আগের মতো ভুল করবে না, এটা সে মনে মনে সিদ্ধান্ত নিল। এবং তখন সে নদীর যে একটা তো চিহ্ন রেখে যেতে হবে, আলভারেজের কথা অনুসারে যে কোন দিকে তুমি যাচ্ছ সেটা চিহ্ন রাখতে হবে। এবার সে চিহ্ন কি দিয়ে রাখবে, ভালো করে লক্ষ্য করে দেখতে পেল সেখানে ছোট ছোট সাদা সাদা অনেক ধরনের পাথর, সেই নদীর ধার দিয়ে প্রচুর পাথর পড়ে রয়েছে। অনেকগুলি নুড়ি সে পকেটে ভরে নিল এবং প্রত্যেকটি শাখার মধ্যে চিহ্ন স্বরূপ সে একটি দুটি করে নুড়ি রাখতে শুরু করলো, কারণ সে আর পুনরায় ভুল করবে না। সে প্রত্যেকটি যে শাখাগুলি ছিল সেই শাখার সংযোগস্থলে নুড়িগুলি দিয়ে এস অক্ষরটি তৈরি করে রাখলো। একবার তো শঙ্কর সেই নদীর ধার দিয়ে হাঁটতে গিয়ে কি যেন একটি ঠান্ডা জিনিস তার পায়ের মধ্যে লাগলো। সে ভালো করে লক্ষ্য করলো একটি অজগর সাপ, বিশাল আকারের অজগর সাপ সেখানে কুণ্ডলি পাকিয়ে, মানে গোল হয়ে থাকে না, সেই গোল হয়ে জলের মধ্যে শুয়ে রয়েছে। সেটি শঙ্করের পায়ে লেগেছিল। অজগর সাপের যখন গায়ে পা লাগলো তখনই সেটি আলস্য ত্যাগ করে, মানে অজগর সাপটি অলসভাবে শুয়েছিল, তো সেটি আলস্য ত্যাগ করে যখনই মাথাটা উঁচু করতে যাবে শঙ্করের টর্চের আলো তার চোখের মধ্যে ফেললো। সেই যে ব্ল্যাক মাম্বার কথা মনে আছে, ব্ল্যাক মাম্বার হাত থেকে যেভাবে রক্ষা পেয়েছিল সেভাবে অজগরটির চোখের মধ্যে সে লাইট মারলো এবং অজগরটি
মোহগ্রস্ত হয়ে পড়েছিল। শঙ্কর জানে বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু অজগরের হাত থেকে কখনোই না। একটি বার যদি সে লেজ দিয়ে তাকে পেঁচিয়ে নিত, তার হাত থেকে আর শঙ্কর রেহাই পেত না কখনো। এই ঘটনা ঘটার পর শঙ্করের সেই জল দিয়ে হাঁটতেও ভয় লাগছে। কি জানি কোথায় আবার অজগর বা পাইথন আবার কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে। যাই হোক, অনেক দূর চলতে চলতে সে পুনরায় আবার যেন প্রথম জায়গায় আবার সে ফিরে আসছে, এবং তার মনে হচ্ছে যে কখনো তাকে বৃদ্ধের মতো কুঁজো হয়ে হাঁটতে হচ্ছে, কখনো সোজা হয়ে, মানে রাস্তাগুলোও কেমন জানি, কোথাও ছাদটা নিচু, কোথাও উঁচু, এরকম ছিল। হঠাৎ শঙ্কর একটি জায়গায় টর্চ ফেলে দেখতে পেল একটি ত্রিভুজাকৃতির মতো গুহা। তখন শঙ্কর কনফার্ম হলো যে এই সেই ত্রিভুজাকৃতি গুহা যেটিতে সে হারিয়ে ফেলেছিল, মানে যেটিকে সে হারিয়ে ফেলেছিল, এবং এই হারানোর ফলেই এখন তার এই দুরবস্থা। আর একটু পরেই সে লক্ষ্য করলো ফটো ফ্রেমের মতো বাইরে যেন নক্ষত্র জ্বলছে, তার মানে সে গুহা থেকে বাইরে চলে এসেছে। এই যাত্রায় সে বেঁচে গেল, তার মৃত্যু কিন্তু গুহার মধ্যে হলো না। শঙ্কর যখন বাইরে এলো তখন রাত 3টা। যাই হোক, সে বাইরে এসে মুক্তির স্বাদ গ্রহণ করলো। সে ভগবানকে তার কৃতজ্ঞতা জানালো, এবং এই যাত্রা থেকে রক্ষা করার জন্য বা এই যাত্রা থেকে বাঁচিয়ে ফেরার জন্য সে যে ভগবানকে কতভাবে ধন্যবাদ দিল তা ঠিক নেই। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো চারিদিকে ফুটলো। শঙ্কর ভাবল এই অমঙ্গলজনক স্থানে সে এক দণ্ডও আর থাকবে না, এবং এই অমঙ্গলজনক স্থানের নিদর্শন বা চিহ্ন হিসাবে সে কয়েকটি নুড়ি পকেটে রেখে দিল। পরের দিনই শঙ্কর এলিফ্যান্ট ঘাসের বন দেখতে পেল। সে ভাবল যে আমি হয়তো বনভূমি পার করে এসেছি, কিন্তু সে ম্যাপ দেখলো, ম্যাপ দেখে বুঝতে পারলো এখনো সেই যে জায়গা, মানে যেটিতে সে যাবার সিদ্ধান্ত নিয়েছে, সেটি এখনো প্রায় 300 মাইল দূরে অবস্থিত। এই 300 মাইলের মধ্যে প্রায় 175 মাইল বিস্তৃত রয়েছে বৃহৎ কালাহারি মরুভূমি। এই কালাহারি মরুভূমির সাইড দিয়ে, মানে মরুভূমির তো মিডিল দিয়ে যাওয়া মানে মৃত্যু, কারণ মরুভূমিতে তৃষ্ণার অভাবে লোকে মারা যাবে, এটা স্বাভাবিক। মরুভূমির একটি সাইড দিয়ে সবাইকে যেতে হয়, না হলে মৃত্যু অবশ্যম্ভাবী। তাই শঙ্কর ম্যাপ দেখে সেই মরুভূমির উত্তর পূর্ব কোণ ঘেঁষে রওনা দিল সেই সভ্য জগতের উদ্দেশ্যে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিল, আর পরিচয় কেনই বা দিবে না? বৃদ্ধ আলভারেজ যদি বলতে পারে যে আমি সলসবেরি থেকে খাদ্য এবং অন্যান্য যাবতীয় সামগ্রী গিয়ে নিয়ে আসি, তাহলে শঙ্করের মতো ইয়ং ছেলে সে কেনই বা পারবে না? কিন্তু দেখো একটা জিনিস, সাহস এক জিনিস, অভিজ্ঞতা অন্য জিনিস। তোমার সাহস থাকতেই পারে, কিন্তু তোমার অভিজ্ঞতা নেই, দুটি ক্ষেত্রে তুমি অভিজ্ঞতাটাই এগিয়ে থাকবে, সাহস কিন্তু এগোতে পারবে না। শঙ্করের সাহস আছে কিন্তু অভিজ্ঞতা নেই, আর যে ম্যাপগুলি তার রয়েছে সে ম্যাপগুলিতে সে ঠিকভাবে বুঝতেও পারছিল না, যার ফলে সে কিন্তু উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাওয়ার সিদ্ধান্ত নিল ঠিকই, কিন্তু বিপদে পড়তে চলেছে, এটা আমরা বলতেই পারি। আলভারেজকে দেখতো সে ল্যাটিচিউড, লঙ্গিচিউড ইত্যাদি হিসাব কষে কি জানি একটি বের করত অঙ্ক, সেই অঙ্কটিও তো শঙ্কর শিখে নেয়নি, যার ফলে কিন্তু সে দিকভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তার। সুতরাং অদৃষ্টের উপর ভর করে যাওয়া ছাড়া তার তো আর কোনো ভরসা নেই। কাজেই কিছুদিন চলার পরে সে আবার মরুভূমির মধ্যে গিয়ে দিকভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক কোথায় পানীয় জল আছে তা খুঁজে বের করতে পারত, কিন্তু শঙ্কর মাইলের পর মাইল চলেই যাচ্ছে, কিন্তু সে কোনো ম্যাপ দেখে
পানীয় জল কোথায় পাবে সেটি খুঁজে বার করার সামর্থ্য তার হলো না, অথচ তার এদিকে মরুভূমিতে জলকষ্টে প্রাণ প্রায় যেতে বসেছিল। প্রথমত তো শুধু পাহাড়, ক্যাকটাস, ইউফোবিয়ার বন, তারপর শুরু হলো গ্রানাইটের স্তূপ। পথ নেই, জল নেই, খাবার নেই, কোনো মানুষের দেখা নেই, অনেক দিন হয়ে গেল। শুধু দিকভ্রান্তভাবে চলা আর চলা। মাথার উপর জ্বলন্ত সূর্য আর পায়ের নিচে জ্বলন্ত বালি, মনে হচ্ছে যেন অঙ্গার কয়লাকেও জ্বালিয়ে রেখেছে। এইভাবে কি হাঁটা যায়? মাইল লেখা কোনো পাথর নেই, কোনো খাবার যে খাবে সে খাবারের ব্যবস্থা নেই। দুই একটি পাখি আর মরুভূমির শকুন, সেই শকুন ছাড়া তো আর কিছুই নেই। কিন্তু শকুনের মাংস সে তো বিস্বাদ, সে তো খাওয়া যায় না। এমনকি একদিন শঙ্কর পাহাড়ি কাঁকড়া বিছা, যেটি কামড়ালে মানুষের মৃত্যু হয়, সে কাঁকড়া বিছা পরম আনন্দে সে খেয়েছে। কি যে স্বাদ সেটি খেতে। দুদিন ঘোর তৃষ্ণায় ঘোরার পর সে একটি জলাশয়ের খোঁজ পেল, কিন্তু সেই জলাশয়ের জল লাল রং ধারণ করে আছে এবং সেখানে যেন জলাশয়ের মধ্যে কি পোকা মরে মরে ভেসে আছে, মানে পচে গেছে। সেই জলই শঙ্কর আকণ্ঠ ভরে পান করলো। কতদিন সে স্নান করে না, কতদিন সে ভালো করে গা পরিষ্কার করে না, মানে খায় না ইত্যাদি বিভিন্ন জিনিসের ফলে সে রোগা হয়ে গিয়েছে। সে শুধু এটুকুই জানে তাকে সামনের দিকে চলতে হবে, তাকে ভারতবর্ষে, বাংলাদেশে পৌঁছতে হবে। এরকম চলতে চলতে পড়ল তারপর কালাহারি মরুভূমির আসল একটি অংশ, মানে এখনো কালাহারিতে পৌঁছয়নি, কালাহারির সামান্য অংশ। দূর থেকে দেখেই শঙ্কর তো শিউরে উঠল সেই কালাহারি মরুভূমির দৃশ্য দেখে। চারিদিকে যেন রৌদ্র, রৌদ্রে পুড়ে যাবে। মানুষ কিভাবে পার হয় এখানে? একটি ছায়াতে বসে সে উষ্ণতা মাপল। ছায়াতেই উষ্ণতা ছিল প্রায় 127 ডিগ্রি। ম্যাপে বারবার লিখে দিয়েছে উত্তর পূর্ব কোণ ছাড়া কেউ যেন না যায়, মাঝখান দিয়ে পার হতে গেলে মৃত্যু অনিবার্য। উত্তর পূর্ব দিক দিয়ে গেলেই যে তুমি জল পাবে তাও নয়। 60 মাইল, 70 মাইল, 90 মাইল দূরে দূরে এক একটি উনুই আছে, সেই উনুয়ে জল পাওয়া যায়। আবার এই উনুইগুলিও প্রত্যেকটি পাহাড়ের ধারে ধারে লুকানো অবস্থায় রয়েছে, সেগুলিকে খুঁজে বার করাও কঠিন। ম্যাপ দেখে অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করেই সেগুলিকে খুঁজে বার করতে হয়। শঙ্কর ভাবলো এত কিছু করা যাবে না, এত কিছু বের করা যাবে না। সব কিছুই আছে কিন্তু তার ব্যবহার সে জানে না। সে উত্তর পূর্ব কোণ ঘেঁষেই যাতায়াত শুরু করবে, মানে যাওয়া শুরু করবে। এখন ভাগ্যের উপর, যদি জল পাওয়া যায় তো হবে, না পেলে এভাবেই চলবে। তৃতীয় দিনে নিতান্তই দৈব বলে, মানে কপালের উপর ভরসা করে সে একটি উনুই দেখতে পেল, কিন্তু উনুইটির জল ছিল কাদা গোলা, কাদা দিয়ে যেন গুলানো রয়েছে, এবং সেই জলই সে আকণ্ঠ ভরে পান করলো। মরুভূমি যেন ধীরে ধীরে ক্রমশ আরো উত্তপ্ত হতে শুরু করলো। আগে দুই একটি পাখি, পোকা ইত্যাদি দেখা যেত, এখন আর সেগুলিও দেখা যায় না। রাত্রে আগুন জ্বালালে পোকা টোকা আসতো, এখন আর সেগুলিও আসে না। মোট কথা, মরুভূমির একটা সমস্যা কি বলতো? মরুভূমিতে দিনের বেলা যতটাই রৌদ্র, ঠিক রাত্রেবেলা ততটাই ঠান্ডা। শীতে যেন পা কনকনে করে, মানে ঠান্ডা এসে জড়সড় হয়ে বসে থাকে, তার ঢাকা নেওয়ারও কিছু নেই। আর এদিকে আগুন জ্বালাবে কি দিয়ে? কাঠখড়িও তো প্রায় নেই বললেই চলে। শঙ্কর দেখলো এখানে উনুই খুঁজে বার করা যতটা কঠিন, তার চেয়ে কাঠ, কয়লা ইত্যাদি বের করা, খাদ্য খুঁজে বের করা ঠিক ততটাই কঠিন। আবার যে সে ফিরে বনের ওদিকে যাবে, এটাও তো স্বাভাবিক নয়, বা এটাও সে পারবে না, কারণ ওদিকে ফিরে যাওয়াও তার পক্ষে সম্ভব না। সে মাঝখানে এসে পড়ে গেছে, না এদিক না ওইদিক, কোন দিকে যাবে সে? একটি বালিয়াড়ির উপর সে উঠে দেখলো
চারিদিকে শুধু বালির পাহাড়, আর সূর্য যখন অস্ত যাচ্ছে তখন চারদিকটা লাল হয়ে যেন রক্তের মতো হয়ে গিয়েছে সেই বালির পাহাড়। এই ধরনের গ্রানাইটের ঢিপি এখানে সর্বত্র। একে স্থানীয় ভাষায় কবজে বলা হয়। রাত্রে শঙ্কর সেই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রানাইটের একটি গুহায় আশ্রয় নিল। দেখো, এই পর্যন্তই ছিল 11 নম্বর অধ্যায়ের আলোচনা। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা তোমাদের সামনে তুলে ধরার। পরবর্তীতে আমরা 12, 13, 14 তিনটি অধ্যায় বাকি রয়েছে, সেগুলি নিয়ে অবশ্যই আলোচনা করব খুব তাড়াতাড়ি। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই।